আমাকে ভালোবাসবেন, কিন্তু কিভাবে ভালোবাসবেন? আমি যে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আপনি সমাজের উঁচু শ্রেণীর মানুষ। আপনার সঙ্গে আমার সম্পদের দিক দিয়ে সমতা নেই, সেখানে স্বামী স্ত্রী ভালোবাসার মতো একটা মূল্যবান প্রজেক্ট নিয়ে আলোচনা করাটাই যে বোকামি। আপনি আবেগে গা ভাসাচ্ছেন। জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে আপনি আফসোস করবেন, শিওর। তুমি জানো না বোধহয় আমি কতটা হিসাবী মানুষ। আমার জীবনের প্রতিটা প্ল্যানিং আমি নিখুঁতভাবে করেছি, সফল হয়েছে। তোমাকে বিয়ে কেন করছি সেই ব্যাপারটা নিয়ে আপাতত কোনো আগ্রুমেন্টে যাচ্ছি না। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার আর আমার বিয়ে সফল হবে, তাই তো? অফকোর্স। বিয়ের মতো একটা ব্যাপারে দুজনের এফোর্ট থাকা জরুরি। আমি আমার জায়গা থেকে 100% এফোর্ট দিব। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। এমন হুটহাট বিয়ে হোক আমি কখনোই চাইনি। তোমার তো কপাল ভালো মিস কিয়া, হুটহাট বলা নেই, কওয়া নেই, কারো প্রেমে যে পড়নি। আমার মতো অবস্থা হলে কি করতে তুমি? ফায়েজের মনের অব্যক্ত কথাগুলো মনে রইল। খেয়া হতাশ হয়ে বসে আছে। বিয়েটা না করে উপায় নেই, করতেই হবে। প্রেম ভালোবাসা থাকলে বিয়ের ব্যাপারটা বাদ দেয়া যেত। যেখানে পুরো পরিবার ফায়েজকে পাত্র হিসেবে সাদরে গ্রহণ করেছে, সেখানে ওর গ্রহণ না করাটা দৃষ্টিকটু দেখাবে। জীবনটাকে মাঝে মাঝে নতুন কোনো অ্যাডভেঞ্চারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ভালো। খেয়ার জীবনের নতুন অ্যাডভেঞ্চারের নাম তাহলে গরিব ঘরের মেয়ে যখন বড়লোকের বউ দেওয়া যায়। মনে মনে কথাটি ভেবেই খেয়া দীর্ঘশ্বাস ছাড়ল। আমি তৈরি মিস্টার ফায়েজ, আপনার নামের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে আমি তৈরি। ফায়েজ প্রশান্তি অনুভব করল হৃদয়ে। ফায়েজ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর খেয়ার দিকে হাত বাড়িয়ে দিল। খেয়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ফায়েজের দিকে। ফায়েজ মুচকি হাসলো। তোমার আমার নতুন জীবনের সূচনা হবে খেয়া। হাতে হাত রেখে চলো এগিয়ে যাই। কাজী সাহেব, পরিবারের লোকজন সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। খেয়ার হুট করে কেমন অনুভূতি হলো, গলা শুকিয়ে আসছে, নার্ভাস ফিল হচ্ছে। কাপা কাপা হাত বাড়িয়ে দিল ফায়েজের দিকে। ফায়েজ খেয়ার বাড়িয়ে দেয়া হাতটি মুঠোয় আঁকড়ে ধরলো। খেয়া জীবনের প্রথম পুরুষ হচ্ছে ফায়েজ। এই যে হাতটি ধরলো এমন করে কাউকে ধরা হয়নি। জীবনের প্রথম দুর্ঘটনাময় চুমুটাও ফায়েজকে দিয়েছে খেয়া। সেই ঘটনা মনে পড়তেই খেয়া আনমনে হেসে ফেলল। ফায়েজের নজরে পড়ল না হাসিটা। ড্রয়িং রুমে তখন দুই পরিবারের মানুষজন আলাপ করছিল। এমন সময় সদর দরজা খুলে প্রবেশ করল আহনাফ এবং মেহের। ওদের পেছনে আহনাফের দলের ছেলে পেলে। শরীফ সবার পেছনে দাঁড়িয়ে আছে। আনোয়ার চৌধুরী কবিরের সঙ্গে আহনাফ এবং মেহেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। তখনই ফায়েজ এবং খেয়ার পদার্পণ। সবার দৃষ্টি তখন এই দুইজনকে ঘিরে। মেরুন শাড়িতে মোড়ানো খেয়া আর ওর হাত ধরে থাকা মালিক ফায়েজের পরনে মেরুন পাঞ্জাবি। দুজনকে দারুণ মানিয়েছে। সুফিয়া এবং কবির খুশি হলো। কি যে মিষ্টি দেখতে লাগছে ওদের। মেহের তো প্রায় আহনাফের হাত থেকে জোর করে নিজের হাতটা ছাড়িয়ে খেয়ার সামনে গিয়ে দাঁড়ালো। ফায়েজ হেসে মেহেরের মাথায় হাত রেখে বলল, কেমন আছিস মেহের? ভালো আছি ভাইয়া। তোমার বউ তো দেখছি তোমার সো কল্ড মডেলদের চেয়েও সুন্দর, একেবারে পুতুল টাইপ। খেয়া তাকিয়ে আছে মেহেরের দিকে। চঞ্চল একটা মেয়ে চোখের সামনে চটপট কথা বলছে, দেখতেও কেমন আদুরে। হুট করে মেয়েটার জন্য কেমন টান অনুভব করলো খেয়া। হ্যালো নতুন ভাবি, আমি মেহের। ওই যে লম্বা মতন মানুষটা দাঁড়িয়ে আছে যে, সে আপনার ওয়ান অ্যান্ড অনলি দেবর। আর আমি আপনার ওয়ান অ্যান্ড অনলি দেবরের একমাত্র স্ত্রী। খেয়া চমকে গেল। বলে কি, এই পুচকে মেয়েকে বিয়ে দিল কে? খেয়ার এক্সপ্রেশন দেখে আহনাফ এগিয়ে এসে খেয়াকে সালাম দিয়ে বলল, ভাবি, চমকানোর মতো এখনো কিছু দেখেননি। বাড়িতে চলেন, তারপর দেখবেন এবং জানতেও পারবেন। মেহেরের হাত ধরে আহনাফ চলে গেল এক পাশে। এদিকে কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো। 10 ভরি গহনা এবং 22 লক্ষ টাকার নগদ দেনমোহরে খেয়ার সঙ্গে ফায়েজের বিয়ে সম্পন্ন হলো।
খেয়ার বিদায়ের সময় ঘনিয়ে এলো। আনোয়ার চৌধুরী সহ আহনাফের দলের ছেলে পেলেরা শফিক, আব্দুল জাব্বার, আফতাব মির্জা বেরিয়ে গেছে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। নতুন বউকে বরণ করার জন্য মেহেরের মা চৌধুরী বাড়িতে রয়ে গেছে। বিদায় বেলায় খেয়ার নিঃশব্দ কান্না দেখে ফায়েজের বুকটা চিনচিন করে উঠল। এদিকে মেহের আহনাফের হাত ধরে ফিসফিস করে বলল, আচ্ছা, আমার তো আপনাদের বাড়িতে যাওয়ার সময় কান্না করার দরকার ছিল, তাই না? ইস, মনে করিয়ে দিলেন না কেন আপনি? এখন তো মনে হচ্ছে আমার বিয়েতে একটা গুরুত্বপূর্ণ অংশ অসম্পূর্ণ রয়ে গেছে। আহনাফ দীর্ঘ শ্বাস ছাড়ল। মেহের যা বলতে চায় বলুক, আহনাফ জবাব দেবে না আজ। অবশেষে খেয়াকে নিয়ে চৌধুরী বাড়ির পথে রওনা হলো ফাইজ, আহনাফ এবং মেহের। গাড়ি ড্রাইভ করছে আহনাফ, পাশে মেহের, পেছনে ফাইজ এবং খেয়া। খেয়াকে বরণ করে নিল মেহেরের মা। খেয়া ভাবলো আজ যদি ওর শ্বশুর শাশুড়ি থাকতো তবে আনন্দটা বোধহয় আরো কয়েক গুণ হতো। মেহের ওর মায়ের কাছ থেকে আদেশ পেয়ে খেয়াকে ফায়েজের ঘরে দিয়ে গেল। খেয়া মেহেরকে কিছু জিজ্ঞেস করবে, সেই সময় ফায়েজ প্রবেশ করলো। মেহের চলে গেল। ফায়েজ গিয়ে দরজা লক করলো। এদিকে খেয়া শক্ত হয়ে বসে আছে। চিরাচরিত নিয়ম অনুযায়ী আজ খেয়া এবং ফায়েজের বাসর রাত। ফায়েজ খেয়ার পাশে গিয়ে বসলো। তারপর খেয়ার ডান হাতটি আঁকড়ে ধরলো শক্ত করে। হাতের পিঠে চুমু খেলো দুটো। খেয়া শক্ত হয়ে বসে আছে, যেন কোনো জড় বস্তু। ফায়েজ খেয়ার প্রতিক্রিয়া দেখলো, কিছুই বলল না। পাঞ্জাবির পকেট থেকে একটা ব্লু রঙের ছোট বক্স বের করলো। বক্স থেকে একটা আংটি বের করলো। খেয়ার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। তারপর তর্জনী আঙ্গুল থেকে গতকাল রাতে পরিয়ে দেওয়া ওর আংটিটা খুলতে গেলেই খেয়া বাধা দেয়। ফায়েজ ভ্রু কুঁচকে তাকালো। আপনার দেওয়া প্রথম উপহারটা আমি রাখতে চাই, বাধা দেবেন না প্লিজ। ফায়েজ হেসে ফেলল। খেয়ার ঘাড়ে হাত রেখে খেয়াকে কাছে টানলো। তারপর কপালে দীর্ঘ চুমু দিয়ে সরে এলো। খেয়া লজ্জায় মাথা নিচু করে রাখলো। ফায়েজ খেয়ার নত মুখের দিকে তাকিয়ে বলল, আজ রাত 3টায় আমাদের ফ্লাইট, মালয়েশিয়া 7 দিনের জন্য যেতে হবে। খেয়া অবাক হলো। ফায়েজ খেয়ার ভাবনা টের পেল হয়তো ভাবছো তাহলে 7 দিন পরেই তো বিয়ে করতে পারতাম। তোমার স্বামী ফায়েজ চৌধুরী অনেক কথা বলার আছে তোমাকে, আজও বলতে পারবো না, ফিরে এলেই বলবো। ততদিন অপেক্ষা করবে তো আমার জন্য? খেয়া বিস্মিত হয়ে মাথা নাড়ল। ফায়েজ খেয়ার গালে আদুরে টান দিয়ে বলল, থ্যাঙ্কস খেয়া, এখন একটু উপকার করো, আমার লাগেজটা গুছিয়ে দিবে। ফায়েজ মৃদু হেসে ওয়াশরুমে চলে গেল। খেয়া মাথা ওপরে থাকা ঘোমটা ফেলে দিয়ে আঁচলটা পেঁচিয়ে এনে কোমরে গুজে ফায়েজের লাগেজ গুছিয়ে দিল। ফায়েজ ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো ওর নতুন বউটাকে। ফায়েজ সম্মোহিত হয়ে খেয়ার দিকে এগিয়ে গেল। খেয়া পেছনে ফিরতেই ফায়েজের বুকের সঙ্গে ধাক্কা খেলো। খেয়া ফায়েজকে দেখে লজ্জা পেয়ে পেছনে ফিরে যেতে চাইলো, কিন্তু ফায়েজ খেয়ার হাত ধরে কাছে টেনে নিল। খেয়া শক্ত হয়ে রইল। হুট করে কোমরের কাছে স্পর্শ পেতেই ফায়েজের বুকের উপর খামচে ধরল খেয়া। ফায়েজ খেয়ার অবস্থা বুঝে মুচকি হেসে ওর কানের কাছে মুখ বাড়িয়ে বলল, আমি ফিরে না আসা অব্দি শাড়ি নট এলাও মিসেস চৌধুরী। আমার অনুপস্থিতিতে শাড়ি পরে কোমরের আঁচল গোজে কাজ করা যাবে না, মনে থাকবে। কথাটি শেষ করে ফায়েজ সরে এলো। খেয়া জবাব দেবে কি? শরীর কি অসভ্য চাওয়ার অর্থে কাঁপছে। হায় হায়, শরীরটা এত বেহায়া হলো কবে থেকে? ফায়েজ একটি কালো শার্ট আর ব্লু জিন্স, হাতে রিচ ওয়াচ পরে তৈরি হয়ে নিল। ওয়ালেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে খেয়া। ফায়েজ খেয়ার দিকে তাকালো। পরনের শাড়িটা চেঞ্জ করে একটা পিঙ্ক রঙের 3 পিস পরেছে। মাথায় আধ ঘোমটা দেয়া, ঘোমটার ফাঁকে চুলগুলো উকি দিচ্ছে। গয়নাবিহীন মুখটায় নাকের ফুলটা জলজল করছে। খেয়ার হাত থেকে ওয়ালেট নিয়ে ফায়েজ পকেটে ঢুকিয়ে রাখলো। তারপর কাবার্ড থেকে একটি বক্স বের করে এনে খেয়ার দিকে বাড়িয়ে দিল। খেয়া ফায়েজের দিকে তাকালো। ফায়েজ মুচকি হেসে বলল, আমার হাতে সময় খুবই কম, 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকবে,
ঠিক আছে। খেয়ার হাত ধরে মুখোমুখি দাঁড় করালো ফায়েজ। তারপর খেয়ার হাত রেখে বক্সটা খুলল। স্বর্ণের কানের দুলজোড়া হাতে নিয়ে খেয়ার মাথার উপর থাকা ঘোমটা ফেলে দিল। কানের দুলজোড়া পরিয়ে চেইনটা গলায় পরিয়ে দিল। তারপর দু হাতে দুটা চুড়ি। বাস, পারফেক্ট। খেয়ার হাত থেকে বক্সটা নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো ফায়েজ। খেয়ার হাতটা মুঠোয় নিয়ে খেয়ার মুখটায় নজর বুলিয়ে বলল, আমার শখ হচ্ছে আমার বউ সবসময় বাঙালি সাজে থাকবে। ওয়েস্টার্ন আমার পছন্দ না। আমি না আসা পর্যন্ত 3 পিস এলাও। আমি ফিরে এলে শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস নট এলাও। বুঝতে পেরেছ মিসেস? খেয়া ভীষণ লজ্জা পাচ্ছে। এত ইজিলি কথাবার্তা বলছে যে মনে হচ্ছে তাদের সংসারের বেশ কয়েক বছর অতিক্রম করেছে। ফায়েজের মোবাইলে কল এলো। আব্দুল জব্বার কল করেছে। খেয়ার হাত ধরে কাছে টানলো। কপালে দুটো চুমু খেয়ে বলল, অপেক্ষা করবে তো আমার জন্য? খেয়া মাথা নাড়ালো। অপেক্ষা করবে সে। ফায়েজ রুম থেকে বের হয়ে গেল তাড়াহুড়ো করে। খেয়া দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে করিডরের দিকে এগিয়ে যায়। খেয়া নিচে তাকাতেই দেখতে পেল আনোয়ার চৌধুরী এবং আহনাফের কাছ থেকে বিদায় নিয়ে ফায়েজ বের হয়ে যাচ্ছে। ফায়েজ চলে গেল। খেয়া ফায়েজকে বিদায় দেওয়ার পর ঘুমায়নি। কেন যেন ঘুম আসছিল না। বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রলিং করছে। এমন সময় ফেসবুকে নোটিফিকেশন এলো, ফায়েজ চৌধুরী। প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। খেয়া রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। তারপর হুমড়ি খেয়ে পড়লো ফায়েজের প্রোফাইলে। বাবা, সুন্দর সুন্দর পিক আছে লোকটার। সবচেয়ে সুন্দর লেগেছে একটা ছবি, ব্লু চেক শার্ট, ডেমিনের জিন্স এবং হাতে রিচ ওয়াচ, কাঁধে ঝুলিয়ে রাখা গিটার। খেয়া সেই পিকটায় লাভ রিয়াক্ট করলো। তারপর কমেন্ট করলো। কি মায়ায় জড়িয়ে ফেললেন। খেয়া লজ্জা পাচ্ছে। আবেগকে এত প্রশ্রয় উচিত হয়নি। কমেন্ট ডিলিট করতে যাবে ঠিক ওই মুহূর্তে ফায়েজ কল করলো। মিস করছো? বাড়ি ফিরে আসবো? খেয়া কল রিসিভ করতেই ওপাশ থেকে ফায়েজের প্রশ্ন দুটো খেয়াকে দোটানায় ফেললো। কি উত্তর দেওয়া যায় যাতে মানুষটা কষ্ট না পায়? মিস করার মতো কোনো মুহূর্ত আমাদের মাঝে তৈরি হয়নি। তাহলে বলতে চাইছো মিস করার মতো মুহূর্ত আমাদের তৈরি করা উচিত? খেয়া জবাব দেওয়ার মতো উত্তর পেল না। লোকটা যে খেয়াকে কথার মার প্যাচে ফেলতে চাইছে সে বুঝতে পারল। ফায়েজ হাসলো খেয়ার অবস্থা বুঝতে পেরে। রাত জেগে ফেসবুক স্ক্রলিং না করে ঘুমিয়ে পড়ো। আমি এখন ফ্লাইটে বসে আছি। মালয়েশিয়া পৌঁছে কল করব। ভালো থেকো খেয়া। আপনিও ভালো থাকবেন। খেয়া কল কেটে দেয়। হুট করে খেয়ার মনে হলো, কে বলেছে ওদের মাঝে মিস করার মতো মোমেন্ট তৈরি হয়নি? বিয়ে হবার পর থেকে এখন রাত 3টা পর্যন্ত যা যা ঘটেছে সবটাই তো খেয়ার চোখের সামনে ঘুরছে। ফায়েজের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, বাড়িতে ঢোকার সময় ফায়েজের কোলে চড়ে আসা, কোমরে শাড়ি গুজে রাখায় ফায়েজের মিষ্টি শাসন, গয়না পরিয়ে দেওয়ার সময় ফায়েজের মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা, বিদায় বেলায় তার কপালে ফায়েজের দেয়া দুটো চুমু, মেসেজ, ফোন কল, সব কটা কারণই তো ফায়েজকে মিস করার কারণ দিয়ে গেছে। এখন সত্যি সত্যি খেয়া ফায়েজকে মিস করতে শুরু করলো। খুব সকালে আহনাফের ঘুম ভাঙলো আজ। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল মেহেরের ঘুমন্ত চেহারা। আহনাফ মেহেরের দিকে খানিকটা এগিয়ে এলো। মেহেরকে আস্তে করে ডাক দিল। মেহের ঘুমের মাঝে ডাকে সাড়া দিল। আজ বাড়িতে ফিরবে না মেহের? আফতাব চাচুকে কথা দিয়েছিলাম 2 দিন পর তোকে ফিরে দিয়ে আসবো। আজ যাব না, আগামীকাল যাব। ভাবির সঙ্গে কত কথা, কত আলাপ বাকি আছে আমার। আমি ঘুমাবো, ডাকবেন না। কথাগুলো বলে মেহের পাশ ফিরে চোখ বন্ধ করলো। আহনাফ মেহেরকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ লুকিয়ে ফেললো। মেহেরের পেটের উপর হাত রেখে ফিসফিস করে বলল, আজ যদি আমার কথার খেলাপ হয় তাহলে ভবিষ্যতে কোনো অকেশনে আফতাব চাচু তোকে এই বাড়িতে পাঠাতে চাইবে না। এমন করিস না মেহের, প্লিজ। লক্ষ্মীটি ওঠ। তাছাড়া তোর না পরীক্ষা আছে আগামীকাল থেকে। মেহের আহনাফের দিকে ফিরে আহনাফের বুকে মাথা রাখলো নিঃশব্দে। আহনাফের বুকে হৃৎপিণ্ডের আওয়াজ মেহের চুপটি করে শুনছে।
ঘর জুড়ে নিস্তব্ধতা। আহানাফের মেহেরের জন্য হাহাকার। মেহেরের মনে অজানা অনুভূতির দোলাচল, যেন এক বিরহ মাখা সকালের সূচনা। মেহের উঠে চলে গেল ওয়াশরুমে। আহানাফ দীর্ঘ শ্বাস ছাড়ল। কবে যে ওর বিবাহিত ব্যাচেলর জীবনের ইতি ঘটবে? বিয়ে করা বউকে দূরে সরিয়ে রাখতে পারে কজন? মাঝে মাঝে মনে হয় সব কিছুকে পেছনে ফেলে মেহেরকে নিয়ে দূর অজানায় পাড়ি দিতে। পরক্ষণেই মনে হয় সে শুধু নিজের দিকটা ভাবছে। মেহেরের লেখাপড়া শেষ হয়নি, সম্পর্কের বোঝাপড়া বুঝতে পারার বয়সটা এখনো তৈরি হয়নি ওর। নিজের চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে মেহেরের উপর সম্পর্কের দায় চাপিয়ে আহানাফ যে সুখ খুঁজে নিতে পারবে না। বাড়ির সবাই যখন ঘুমিয়ে আছে, ঠিক তখন মেহেরকে নিয়ে বেরিয়ে পড়ল আহানাফ মির্জা বাড়ির উদ্দেশ্যে। খেয়া ঘুম থেকে জাগার পর ফ্রেশ হয়ে নিচে চলে গেল। শাশুড়ি নেই ভাবতেই মনটা খারাপ হলো। গতকাল রাতে মেহেরের মা এবং বাবা দুজনেই চলে গিয়েছেন। মেহেরের নাকি এসএসসি টেস্ট পরীক্ষা শুরু হবে আগামী কাল থেকে। মেহেরের আজ চলে যাওয়ার কথা ছিল। রান্না ঘরে গিয়ে সবার আগে আনোয়ারের কফি বানিয়ে সার্ভেন্টকে দিয়ে পাঠিয়ে দিল। তারপর বাদ বাকি কাজ সারতে সারতে খেয়া দেখলো আহানাফ বাড়িতে এসেছে। এত সকালে গিয়েছিল কোথায়? এত ছোট্ট মেয়ে কেন বিয়ে করলেন আহানাফ? আহানাফ সবে মাত্র জ্যাম মাখানো পাউরুটি মুখে তুলছিল। খেয়ার কথা শুনে খাওয়া বন্ধ করে বলল, সব প্রশ্নের উত্তর থাকে না ভাবি। আপনি রাজনৈতিক দলের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন। সেই আপনি যদি বাল্যবিবাহের মতো একটা আইন বিরোধী কাজ করেন, তখন বিষয়টা কি দৃষ্টিকটু দেখায় না? আহানাফ এবার খাওয়ায় মনোযোগ দিয়ে খেয়াকে খেতে জবাব দেয়, ভালোবাসা কি আর আইন বিরোধী অন্যায় অত্যাচার অনাচার সমাজের রীতিনীতি বোঝে? আবেগ দিয়ে বিবেচনা করতে নেই। বিবেক দিয়ে চলা মানুষ কেন আবেগের মতো একটা তুচ্ছ অনুভূতির কাছে হেরে যাবে? আবেগ তুচ্ছ মনে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি সত্যিকার অর্থে ভালোবাসা খুঁজে পাবেন। আবেগ এতটা শক্তিশালী নয় নিশ্চয়ই। মারাত্মক শক্তিশালী, মানুষকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আপনি ভাবছেন ভালোবাসার মায়াজালে জড়াবেন না, কিন্তু আবেগ আপনাকে ধাক্কা দিয়ে ভালোবাসার কুয়ায় ফেলে দেবে। আপনি টেরও পাবেন না কখন পড়ে গেছেন, কিভাবে পড়ে গেছেন। আহানাফ নাস্তা সেরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। খেয়া আহানাফকে ফের ডাক দিল, কিছু বলবেন ভাবি? একটা আবদার ছিল ভাই। আহানাফ ভ্রু কুঁচকে ফেলল। খেয়া হেসে ফেলল আহানাফের রিয়াকশন দেখে। দুই ভাই একই রকম। খেয়া আহানাফের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে বলল, মেহেরকে নিয়ে আসুন না এই বাড়িতে। আমার এখানে মন বসছে না। ও থাকলে আমার সময় কেটে যেত। তাছাড়া ওর পরীক্ষা ব্যাপারে না হয় আমি সাহায্য করব। ফাইজ ভাই ফিরে এলে তখন মন বসে যাবে। কিন্তু ভাবি প্লিজ এই আবদারটা বাদ দিয়ে অন্য কিছু আবদার করুন। খেয়া আর কিছু বলার সাহস পেল না। আহানাফ চলে গেল। দীর্ঘ শ্বাস ছেড়ে আনোয়ার চৌধুরীর নাস্তা সাজিয়ে সার্ভেন্টকে দিয়ে উনার ঘরে নাস্তা পাঠিয়ে দিল। সকাল 11টার দিকে আনোয়ার চৌধুরীর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো খেয়ার। আনোয়ার চৌধুরী বুঝতে পারল না খেয়ার কেন তোড়জোড় মেহেরকে চৌধুরী বাড়িতে নিয়ে আসার জন্য। আফতাবের সঙ্গে আলাপ আলোচনা সারল মোবাইলে আনোয়ার সাহেব। মেহের এখন থেকে চৌধুরী বাড়িতে থাকবে। মেহেরের লেখাপড়ার ব্যাপারে সাহায্য করবে খেয়া, এমনটাই কথা হয়েছে। ইতিমধ্যে খেয়া বেরিয়ে গেছে মেহেরকে নায়র নিয়ে আসতে। যদিও আহানাফ বা ফায়েজ জানতে পারল না এই ব্যাপারটা। তাড়াহুড়াই হলো সিদ্ধান্ত। খেয়া মির্জা বাড়িতে পৌঁছানোর পর মেহেরের মায়ের সে কি আনন্দ। মেয়ের যা এসেছে মেয়েকে নিতে, তিনি না করবেন কি করে? কিন্তু মেহেরের নানি হুট করে বলে বসলেন, দেবরের কথায় চলে এসেছো মেহেরকে নিতে। আমার নাতনি ছোট, এটা কি তোমরা দেখতে পারছো না? সবই তো দেখছি নানু। আমার দেবর আমাকে একবারও বলেনি যে ভাবি মেহেরকে নিয়ে আসুন। উল্টো আজ সকালে আমি আবদার করেছিলাম, সে বারণ করে দিয়েছে। আমার দেবর কেমন আমি না জানলেও আপনাদের জানা উচিত সে কেমন। হয়তো আমার দেবর খুব বেশি
শুদ্ধ পুরুষ বলে মেহেরকে আগলে রেখেছে। বাংলাদেশে বাল্যবিবাহের প্রচলন অহরহ, কিন্তু আহনাফ যে নিজেকে সামলে রেখেছে এটাও আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। কি বলো মেহের? মেহের মাথা নিচু করে ফেলল। সত্যিই তো বলছে ভাবি। আহনাফ ওকে এখনো গতকাল রাতে ভাবির সঙ্গে ওদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আংশিক কথাবার্তা হয়েছিল, আর এতেই ভাবি যা বোঝার বুঝে ফেলল। ভাবি এত ইন্টেলিজেন্ট। মেহেরের নানি অবাক হয়ে তাকিয়ে আছে খেয়ার দিকে। যেমন ভাবি তেমন দেবর। আরো কিছু বলার ইচ্ছে থাকলে আর কিছুই বলার সাহস হলো না উনার। মেহের এবং মেহেরের বইপত্র কাপড় চোপড় নিয়ে খেয়া রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। এদিকে আহনাফ আজ দুপুরে বাড়িতে ফিরে এসেছে। শরীরে জ্বর আসবে বোধহয়। আহনাফ সোফায় কেবল মাথা এলিয়েছে। এমন সময় সদর দরজায় দুজন নারী মূর্তিকে অস্পষ্ট দেখল। আহনাফ উঠে বসলো। মেহের দৌড়ে এসে আহনাফের পাশে বসলো। খেয়া রান্না ঘরের দিকে যেতে যেতে বলল, আজ বাড়িতে অসময়ে বউয়ের ফিরে আসার খবর পেয়ে চলে এসেছেন বুঝি, নাকি সভা সমাবেশ ফেলে? শরীরটা ভালো লাগছে না, জ্বর আসছে বোধ হয়। কথাটি খেয়াকে উদ্দেশ্য করে বলল আহনাফ। খেয়া রান্নাঘরে ঢুকে পড়ল। দুপুরে রান্না বান্নার ব্যাপারটা দেখা দরকার। যেহেতু আহনাফের জ্বর, ওর জন্য আলাদা কিছু রান্না করতে হবে। মেহের আহনাফের কপালে হাত রাখলো। আহনাফ চোখ বন্ধ করেছিল। মেহের কপাল থেকে হাত সরিয়ে আহনাফের হাতটা ধরে বলল, শরীর কি বেশি খারাপ লাগছে? ঠিক আছে, আমি তোমার না পরীক্ষা, তুমি আমার এখানে আসতে গেলে কেন? ভাবি আর দাদু সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। চাচু আর চাচি মেনে নিয়েছে সিদ্ধান্ত? ভাবির আর দাদুর অনুরোধ ফেলতে পারি নাই। আহনাফ চুপ হয়ে গেছে। মেহের আহনাফ জিজ্ঞেস করলো, রাগ করেছেন? যদি রাগ করার মতো কোনো কাজ করে থাকো তাহলে ডেকে আছে। মেহের দীর্ঘশ্বাস ছাড়লো। আহনাফ রেগে গেছে কথা শুনে বুঝতে পারলো। মেহের মন খারাপ করে বসে রইল। দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই ডাইনিং টেবিলে জড়ো হলো। আনোয়ার সাহেবের পাশে আহনাফ, আহনাফের পাশে মেহের। খেয়া সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। চেপা শুটকির ভর্তা, পাতলা মসুর ডাল, সরিষার ভর্তা, ইলিশ মাছ ভাজা আর ধোয়া ওঠা গরম ভাত। আনোয়ার চৌধুরী এক লোকমা খাবার মুখে তুলে আত্মতৃপ্তিতে চোখ বন্ধ করে ফেলল। দীর্ঘ 10 বছর পর বোধহয় ভর্তা ভাতের দেখা পেলাম খেয়া। খেয়া মুচকি হেসে আহনাফকে উদ্দেশ্য করে বলল, খাচ্ছেন না কেন? মুখটা কেমন তেতো হয়ে আছে, খেতে ভালো লাগছে না। আহনাফের কথা শুনে মেহের আহনাফের মুখের দিকে তাকালো। মলিন হয়ে গেছে মুখটা। মেহেরের কেন যেন আর খেতে ইচ্ছে করছে না। প্লেটে আগিবুকি করছে। মেহের, চট করে খাবার শেষ করো। ভাবি, মেহের ভয়ে ভয়ে ডাক দেয়। খেয়া তখন কেবল নিজের প্লেটে খাবার নিয়ে চেয়ারে বসেছে। আমার খেতে ভালো লাগছে না। কেন, তোমারও কি জ্বর জ্বর পাচ্ছে? খেয়ার কথা শুনে আনোয়ার সাহেব মুখ চেপে হাসছে। আহনাফ বাঁকা চোখে তাকালো মেহেরের দিকে। মেহের খেয়ার ভয়ে ঢোক গিলল। তারপর ধীরে ধীরে খাবার শেষ করলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আনোয়ার চৌধুরী রুমে চলে গেলেন। সার্ভেন্টরা এসে সব গুছিয়ে রাখলো। আহনাফকে নিয়ে মেহের দোতলায় চলে গেছে খেয়ার আদেশে। আহনাফের জন্য একটি প্লেটে খাবার সাজিয়ে খেয়া চলল আহনাফের ঘরে। দরজায় নক করলো। মেহের এসে দরজা খুলে দিল। আসুন ভাবি। খেয়া প্লেটটা মেহেরের হাতে দিয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় আহনাফের প্রশ্ন শুনে ওকে থামতে হলো। কাজটাকে ঠিক করলেন ভাবি? বিয়ে করেছেন বউকে শ্বশুর বাড়িতে ফেলে রাখার জন্য বুঝি? আমার পরিস্থিতি ভিন্ন। সংসার করবো কাকে নিয়ে? মেহেরের যা পাগলাটার বাচ্চামের স্বভাব, ওর রাত পহলে পরীক্ষা, ওকে আমি দিয়ে আসছি। মেহের, তৈরি হও। আপনার জ্বর এসেছে, বিশ্রাম নিন, আর ভেবে নিন মেহের এই বাড়িতে নেই, ঠিক আছে? মেহের, জি ভাবি। আহনাফ ভাইকে খাবার খাইয়ে দাও, তারপর ওষুধ খাইয়ে চলে এসো। মেহের মাথা নাড়ল। খেয়া চলে গেল। ফায়েজের সঙ্গে যোগাযোগ করা দরকার। লোকটার সঙ্গে যোগাযোগ হয়নি এখনো। পৌঁছেছে কিনা কে জানে। এতক্ষণ তো লাগার কথা না।
আহানাফ ওভাবে শুয়ে রইল। মেহের আহানাফের পায়ের কাছে বসলো। আহানাফের এমন রূপের সঙ্গে পরিচিত নয় মেহের। মেহের নিম্ন স্বরে বলল, উঠে বসুন। খাবো না আমি, তুমি ভাবির কাছে যাও। আপনি খেলেই আমি চলে যাব। কিন্তু আমি খাবো না। খাবার খেয়ে ওষুধটা খান, নয়তো জ্বর আরো বাড়বে। কেন পাগলামো করছেন? পাগলামি আমি করছি না মেহের, তুমি করছো। আমি আবার কি পাগলামো করলাম? তুমি এই বাড়িতে এসছো কেন? আমার কি অধিকার নেই এই বাড়িতে আসার? মেহের ভীষণ কষ্ট পেয়ে প্রশ্নটি করল। আহানাফ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। জ্বরের প্রকোপে গলা ঠোঁট শুকিয়ে আসছে। আহানাফ আর কথা বাড়াতে চাইল না, কারণ হিতের বিপরীত হতে পারে। মেহেরের এবার আত্মসম্মানে লাগলো। প্লেটটা ওভাবে খাটের পাশে রেখে আহানাফের রুম থেকে বেরিয়ে গেল। আহানাফ কপালে হাত রেখে শুয়ে রইল। জ্বর বোধহয় আরো বাড়ছে। কেমন আছেন মিসেস চৌধুরী? ফায়েজের মুখে মিসেস ডাকটি শুনলে খেয়ার মনে আলাদা প্রশান্তি মেলে। খেয়া মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলো ফায়েজ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। খেয়া ওই চোখের দৃষ্টি থেকে বাঁচতে চাইল। লজ্জা লাগছে যে। এদিক ওদিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকাও। খেয়া এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলল, আপনার সঙ্গে কখনো এভাবে কথা বলে হয়ে ওঠেনি, তাই সামান্য লজ্জা পাচ্ছি। ফায়েজ হেসে ফেলল। খেয়া ফায়েজের হাসিটা দেখলো। ভালো লাগছে দেখতে। সুযোগ পাচ্ছিলাম না তোমার সঙ্গে যোগাযোগ করার। এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম নতুন ডিল কনফার্ম করার জন্য। দাদু এবং আহনাফের কি অবস্থা? দাদু ভালো আছে। আহনাফ ভাইয়ের জ্বর? ডাক্তার দেখিয়েছে? না, মেহেরকে নিয়ে এসেছি। ভালো করেছ। এক্কেবারে নিয়ে এসেছি ওকে। হোয়াট? খেয়া চুপ। ফায়েজ বিস্মিত হয়ে গেল। আহনাফ কিছু বলেনি তোমাকে? মেহেরকে নিয়ে আসার পর থেকে গুমড়োমুখ হয়ে আছে। কিছু সিদ্ধান্ত একা নেওয়া যায় না খেয়া। আহনাফ এবং মেহেরের ব্যক্তিগত জীবন নিয়ে তোমার হস্তক্ষেপ করা উচিত হয়নি। আমার একা একা ভালো লাগছিল না। তাছাড়া বাড়িতে আপনি নেই, দাদু এবং আহনাফ ভাই দুজনেই পুরুষ মানুষ। আমি একা মেয়ে মানুষ কি করব শুনি? তাই মেহেরকে নিয়ে এসেছি। তাছাড়া বিয়ে যেহেতু হয়েছে, তাহলে শ্বশুর বাড়িতে কয়দিনের জন্য বেড়াতে এলে নিশ্চয়ই মহাভারত অশুদ্ধ হবে না? শেষের কথাটিতে ফায়েজ খেয়ার রেগে যাওয়ার আভাস পেল। ফায়েজ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এত চট করে রেগে যাও? বাপরে। আচ্ছা, ভালো থেকো। ফায়েজ কল কেটে দিল। খেয়া মোবাইলটা চার্জে লাগিয়ে পেছনে ফিরতে দেখলো মেহের এসেছে। মেহের খেয়াকে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আকস্মিক মেহেরের কান্না দেখে খেয়া আতঙ্কিত হয়ে যায়। মেহেরকে বুক থেকে সরিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, কি হয়েছে মেহের? আহনাফ চাইছেন আমি এখানে থাকি। আমাকে আমাদের বাড়ি দিয়ে আসুন না ভাবি। খেয়া অবাক হলো। নিজের স্ত্রীকে নিজের কাছে রাখার জন্য পুরুষ কত কিছু করে, আর আহনাফ কিনা। খেয়া মেহেরের চোখের জল মুছে বলল, এটা তোমার দাদুর বাড়ি। শ্বশুর বাড়ির সম্পর্কে আপাতত একপাশে রেখে এখানে আমার সঙ্গে থাকো। তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। জ্বর এসেছে তো, তাই উল্টো পাল্টা বকছে আর তোমার সঙ্গে রাগ দেখাচ্ছে। কান্না করো না প্লিজ। মেহেরের কান্না বন্ধ হলো। কিছু একটা মস্তিষ্কে এলো। তারপর খেয়াকে বলল, ভাবি, হুম, আমি একটু আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। পড়াশোনা করতে হবে তো নাকি? ফেল করলে লোকে বলবে শ্বশুর বাড়ির লোক পড়তে দেয়নি ঠিক মতো। খেয়ার কথায় মুচকি হাসলো মেহের। তারপর তাড়াহুড়ো করে বের হয়ে গেল। আহানাফের রুমে দরজা লাগিয়ে দিল মেহের। আহানাফ প্রায় জ্বরে অজ্ঞান। মেহের আহানাফের বুকের উপর আচমকা চড়ে বসলো। আহানাফ হকচকিয়ে তাকালো। ততক্ষণে মেহের আহানাফের দিকে ঝুঁকে বলল, আপনাকে প্রশ্ন করেছিলাম, উত্তর দেননি। এখন সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে যাচ্ছি। আমি কোন কোন অধিকারে এই বাড়িতে থাকবো? তাহলে কান খুলে সরি। কান খুলবেন কি করে? মানে মস্তিষ্কে সেভ করে রাখুন। আমি এই চৌধুরী বাড়ির আনোয়ার চৌধুরীর একমাত্র বোন লায়লা চৌধুরী নাতনি। হিসেব করতে গেলে আমি আনোয়ার চৌধুরীর নাতনি। এ বাড়িতে থাকার অধিকার পয়েন্ট নাম্বার 1। আনোয়ার চৌধুরীর একমাত্র পুত্র মরহুম শওকত চৌধুরীর ছোট ছেলে আহনাফ চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। তাহলে হিসেবে কি দাঁড়ালো? এই বাড়ির পুত্রবধূ এবং আপনার স্ত্রী।
আমার এই বাড়িতে থাকার অধিকার পয়েন্ট নাম্বার 2। আমার দুইটা সম্পর্ক আছে এই বাড়ির সঙ্গে, অথচ আমাকেই থাকতে দিচ্ছেন না এই বাড়িতে। আমি এই বাড়িতে থাকবো, তবে পয়েন্ট নাম্বার 1-এর সম্পর্কে টানে চললাম আমি। কথাটি বলে আহানাফের বুকের ওপর থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল মেহের। পেছনে ফেলে গেল জ্বরে কাতর তার অসুস্থ স্বামীকে। তাকালে দেখতে পেত আহানাফের ছটফটারি। আহনাফ কোথায় মেহের? ওর জ্বর কমেছে? ডাইনিং টেবিলের চেয়ারে বসতে বসতে প্রশ্ন করলেন আনোয়ার সাহেব। খেয়াও তাকালো মেহেরের দিকে। মেহের বিব্রত ভঙ্গিতে হাসল। আমি জানি না দাদু, দুপুরে তার সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল। মেহেরের এমন দায়িত্বহীন আচরণ দেখে আনোয়ার চৌধুরী দীর্ঘ শ্বাস ফেললেন। তারপর নিজেই উঠে দাঁড়ালেন। আহানাফের কাছে যাওয়া প্রয়োজন। আনোয়ার চৌধুরীর পেছনে খেয়া এবং মেহের ছুটল। নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন ঘরটায় আলোর লেশ মাত্র নেই। আনোয়ার চৌধুরী দরজা খুলে প্রথমে রুমের লাইট অন করলেন, তারপর বিছানার দিকে এগিয়ে গেলেন। আহানাফ চোখ বন্ধ করে শুয়ে আছে। আনোয়ার সাহেব আহানাফের কপালে হাত রাখল। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আনোয়ার সাহেব চিন্তিত ভঙ্গিতে মোবাইল ফোন বের করে কল করলো ডাক্তারকে। এদিকে খেয়া গিয়ে একটা বাটিতে সামান্য পানি আর ছোট কাপড়ের টুকরা নিয়ে এলো। তারপর মেহেরের হাতে দিয়ে বলল, ডাক্তার আসার আগে তুমি ওনার গা স্পঞ্জ করিয়ে দাও, এত তীব্র জ্বর। এদিকে ডাক্তার কল ধরছে না দেখে আনোয়ার চৌধুরী বেরিয়ে পড়লেন। ডাক্তার নিয়ে ফিরবেন। খেয়া বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কারণ আহানাফের জন্য স্যুপ রান্না করতে হবে। খালি মুখে ওষুধ খাওয়ানো যাবে না। এমন সময় তার নজর পড়ল অনাদরে পড়ে থাকা খাবার প্লেটের দিকে। পাশে ট্যাবলেটের পাতা পড়ে আছে। যা বুঝার বুঝে ফেলল। রেগে গিয়ে নিজেকে কষ্ট দেয়া বোকামির পরিচয় মনে হয় খেয়ার কাছে। প্লেটটা নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো আহানাফের ঘর থেকে। মেহের কাপা কাপা হাতে বাটিটা নিয়ে এগিয়ে গেল আহানাফের দিকে। আহানাফের পাশে বসলো। হাত বাড়িয়ে আহানাফের কপালে হাত রাখলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। হুট করে মেহেরের গিল্টি ফিল হচ্ছে। সে কেন একটিবার আহানাফের খবর নিতে এলো না? সামান্য না হয় বকা খেত আহানাফের। দুপুর গড়িয়ে এখন রাত 10টা বাজছে। মানুষটা জ্বরে বেহুশ প্রায়, অথচ তাকে দেখার মতো লোক নেই। মেহের এবার কান্না করে ফেলল। মলিন চেহারা, শুষ্ক ঠোঁট, অচেতন প্রায় মানুষটাকে কখনোই ওভাবে দেখা হয়নি মেহেরের। সদা হাস্যোজ্জ্বল, নাকের ডগায় মিথ্যে রাগ ঝুলিয়ে রাখা মানুষটাকে দেখে মেহের অভ্যস্ত। প্রথমে চেহারা মুছে দিল, তারপর গাল। এমন সময় খেয়া আবারও এলো, হাতে সুপের বাটি। মেহেরকে উদ্দেশ্য করে বলল, পুরো গায়ে স্পঞ্জ করতে হবে মেহের, পাঞ্জাবি খুলে তারপর গা মুছে দাও। কিন্তু ভাবি, আমি ওনাকে মানে কেমনে পাঞ্জাবি খুলে দিব? চেষ্টা করতে পারো, আর যদি না পারো তবে পাঞ্জাবি কেচি দিয়ে কেটে ফেলো। মেহের ভাবলো কেচি দিয়ে পাঞ্জাবি কেটে ফেলার বুদ্ধি মন্দ নয়। মেহেরের বেশি খাটুনি হবে না। এদিকে খেয়ার মোবাইলে ফায়েজের ফোন কল এলো, তাই খেয়া বেরিয়ে গেছে। মেহের কেচি খুঁজে বের করলো, তারপর ক্যাচ ক্যাচ করে আহানাফের পাঞ্জাবি কেটে ফেললো। এবার পাঞ্জাবির 10 টুকরো কাপড় মেঝেতে ছুঁড়ে ফেললো। ভেজা কাপড় দিয়ে আহানাফের গা মুছতে গিয়ে হুট করে মেহের লজ্জা পাচ্ছে। আহানাফের লোমশ বুকটা প্রথমবার দেখলো যে। আহানাফের গা ঘেঁষে ঘুমিয়েছে ঠিকই, কিন্তু এমন লোমশ বুকে ঘুমানোর সুযোগ পায়নি, কারণ আহানাফ সবসময় টি শার্ট পরে ঘুমাতো। মেহের মনের সকল নিষিদ্ধ অনুভূতি আর লজ্জাদের ছুটি দিয়ে আহানাফের গা মুছিয়ে দিল অদক্ষ হাতে। ততক্ষণে আনোয়ার সাহেব ডাক্তার নিয়ে চলে এলেন। ডাক্তার জানালেন ভাইরাল ফিভার। নর্মাল ওষুধ সাজেস্ট করলেন। যদি 3 দিনের মধ্যে জ্বর না কমে তাহলে ওনার চেম্বারে নিয়ে যেতে বলেছে। সঙ্গে এটাও বলে গেছেন যদি জ্বর বেড়ে যায় তাহলে যেন গা মুছিয়ে দেয়। ডাক্তার চলে যাবার আগ মুহূর্তে আহানাফ ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটো লাল হয়ে আছে। আনোয়ার সাহেব আহানাফের সামনে গিয়ে কপালে হাত রেখে বলল, এত ছেলে মানুষই কেউ করে? দুপুরে ধরি
খাবার খেয়ে ওষুধ খেয়ে দিতি, তাহলে কি তোর এতটা জ্বর বেড়ে যেত? ওকে দাদু, ডোন্ট প্যানিক। ডাক্তার দাদুর প্রেশার চেক করে যান। ডাক্তার সাহেব মুচকি হাসলো আহনাফের কথায়। তোমার দাদুর প্রেশার ঠিক আছে, তুমি ঠিক নেই। বাই দ্য ওয়ে, এই পুতুলটাকে? ডাক্তার সাহেবের দৃষ্টি অনুসরণ করে আহনাফ তাকালো। ডাক্তার যে মেহেরকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছে তা বুঝতে পারলো। আমাদের আহনাফের বউ। এমা, এত বেশি একটা মেয়ে আহনাফের বউ? ডাক্তারের কথা শুনে মেহির লজ্জা পায়। আহনাফ সরু চোখে তাকালো ডাক্তারের দিকে। আনোয়ার চৌধুরী বিব্রতকর পরিস্থিতি সামলাতে মেকি হেসে বলল, লাখে একটা আমাদের আহনাফের বউ, তাই সময় লস না করে রেখে দিলাম আমাদের আহনাফের জন্য। নিয়ম কানুন আপনারা মানছেন না, তাহলে গরিব নাগরিকরা কি করবে? আপনি সম্মানিত মানুষ, ফ্যাক্টরি আছে আপনার। ফায়াজ চৌধুরী মডেল এবং দক্ষ ব্যবসায়ী। আহনাফ রাজনৈতিক দলের সঙ্গে উক্তভুক্ত। আপনারা কিনা বাল্যবিবাহের মতো একটা ব্যাপারকে প্রমোট করলেন। সেটা আপনার চিন্তা না করলে চলবে ডাক্তার। রোগী দেখেছেন, ফি নিয়ে চলে যান। এবার আর কথা বাড়ালেন না ডাক্তার। লজ্জা পেল হাঁটুর বয়সী ছেলের মুখ থেকে অমন কথা শুনে। আহনাফের কথা শুনে আনোয়ার সাহেব এবং মেহের দুজনেই অবাক হলো, কিন্তু কিছুই বলল না, কারণ বাকি ঝড়টুকু তাদের ওপর দিয়ে যাবে। আনোয়ার চৌধুরী একজন সার্ভেন্টকে ডাকিয়ে ডক্টরের ফি পরিশোধ করিয়ে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে আদেশ করলো। কেয়া ফায়েজের সঙ্গে ফোনে আলাপ শেষ করে গরম এক বাটি স্যুপ নিয়ে আহনাফের ঘরে গেল। গিয়ে দেখলো আহনাফ শুয়ে আছে। খাটের পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেহের। আনোয়ার সাহেব আহনাফের পাশে বসে আছে। কেয়া স্যুপের বাটিটা মেহেরের হাতে দিয়ে বলল, যাও, আহনাফ ভাইকে খাইয়ে দাও। কিন্তু ভাবি, তোমাকে যা করতে বলেছি করো। কেয়ার ধমক শুনে মেহের বাটিটা হাতে নিয়ে খাটের ওপর পাশ দিয়ে আহনাফের পাশে গিয়ে বসলো। আনোয়ার সাহেব উঠে চলে যাচ্ছিলেন, কিন্তু খেয়া বাধা দেয়। দাদু, আপনি বসেন, আহনাফের স্যুপ খাওয়া শেষ হলেই চলে যাবেন। ভাবি, আমার খেতে ভালো লাগছে না। খেতে ভালো না লাগলেও খেতে হবে। মেহের, শুরু করো। আহনাফ ফায়েজকে যেমন সম্মান করে তেমনি খেয়াকে সম্মানের চোখে দেখে। মানুষটা কয়েক ঘন্টার মাঝে তাদের জীবনে অনুপ্রবেশ করেছে বিশাল মমতার পাহাড় নিয়ে। বহু বছর পর শাসন পেল, তাও আবার এই নারীর কাছে। আহনাফ ঢোক গিলল। বাবা মাকে হারানোর ব্যথাগুলো হুট করে বুকের কাছে চেপে বসেছে। আজ তার বাবা মা বেঁচে থাকলে এভাবে আদর এবং শাসন করত। এতদিন জীবনে আদর, ক্ষমতা, দাপট সবই ছিল, ছিল না কেবল শাসন। সেই শাসন করার মানুষটা আজ এসেছে তাদের জীবনে, তার ভাইয়ের বউ হয়ে। আজশোয়া আহনাফ। মেহের চামচ দিয়ে স্যুপ তুলে দিল আহনাফের ঠোঁটের কাছে। আনোয়ার চৌধুরী খেয়ার দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো। খেয়া সেই দৃষ্টির মানে বুঝলো কিনা কে জানে। সেও পাল্টা হাসি দিয়ে তাকিয়ে রইল মেহের এবং আহনাফের দিকে। স্যুপ খাওয়া শেষ হলে খেয়া ওষুধ এগিয়ে দিল। মেহের আহনাফকে ওষুধ খাইয়ে দিল। এবার আনোয়ার চৌধুরী চলে গেলেন। রয়ে গেছে খেয়া এবং মেহের। খেয়া স্যুপের বাটি তুলে রুম থেকে চলে যাচ্ছিল। পেছনে পেছনে মেহের রওনা হচ্ছিল খেয়ার সঙ্গে, কিন্তু আহনাফের ডাক শুনে থেমে যেতে হলো ওদের। ভাবি, মেহেরকে রেখে যান। আপনার বউকে আপনি রেখে দেন? আমি বললে থাকবে নাকি? প্রশ্নটা তাকেই করেন। মেহের চলে যাবার জন্য পা বাড়াতেই আহনাফ ডাক দিল, মেহের। মেহের থমকে যায়। খেয়া মুচকি হেসে বের হয়ে গেল ঘর থেকে। এই মেহের যান। অমন আদুরে ডাককে অগ্রাহ্য করতে পারে? মেহেরও পারেনি। কিশোরী মনটা যে অমন আদুরে ডাকের আদুরে মুহূর্তের জন্য বাকবাকুম করে। মেহের ঘুরে তাকালো। আহনাফ হাত বাড়িয়ে ডাকলো। মেহের আহনাফের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহনাফ মেহেরের অবিনস্ত মুখটার দিকে তাকিয়ে বলল, অসুস্থ স্বামীকে ফেলে চলে যাওয়া বেয়াদব বউদের কাজ। কোথায় বেয়াদবি করলাম? মেহেরের প্রশ্ন শুনে আহনাফ
মেহেরের হাত ধরে টান দিয়ে তার দিকে টানলো। মেহের গিয়ে পড়লো আহনাফের বুকে। মেহেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, দুপুরের প্রথমবার বেয়াদবি করলে, এখন আবারও রিপিট করছো? মানুষ একই ভুল বারবার করে। অথচ আপনি চাইছেন আমি যেন এই বাড়িতে না থাকি।